হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ চ্যাপ্টারটির প্রথম পর্ব নিয়ে পর্যালোচনা করব। এর আগে আমাদের বুঝতে হবে যে গ্যাস কি জিনিস, হোয়াট ইজ গ্যাস। দেখো, পদার্থ বা ম্যাটারের, যদি আমি পদার্থ বা ম্যাটারের কথা বলি, এর তিনটে স্টেট হয়। কি কি? কঠিন, তরল এবং গ্যাস। 1 নম্বর কি? কঠিন। 2 নম্বর আমাদের তরল, আর 3 নম্বর গ্যাস। তাহলে প্রথমে যদি আমি বলি কঠিন পদার্থ বা সলিড পদার্থের কথা, তাহলে কঠিন পদার্থে কি হচ্ছে? কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, তাই তো? কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, আমরা নিচু ক্লাসে পড়েছি। তার ফলে এদের কি হয়? অন্ত আণবিক দূরত্ব কম হয়। অন্ত আণবিক দূরত্ব কম, যেহেতু অন্ত আণবিক আকর্ষণ বেশি। তার ফলে এই অন্তঃআণবিক দূরত্ব কম হওয়া এবং অন্তঃআণবিক আকর্ষণ বেশি হওয়ার কারণে এদের কি থাকে? শেপ বা আকার থাকবে এবং নির্দিষ্ট আয়তন বা ভলিউম থাকবে। এবার যদি আমি বলি লিকুইডের কথা, লিকুইড বা তরল, তাহলে তরল পদার্থগুলো কি হচ্ছে? অণুগুলো তুলনামূলক একটু দূরে অবস্থান করে। তাহলে অণুগুলো তুলনামূলক দূরে অবস্থান করার কারণে এদের অন্ত আণবিক আকর্ষণ কম, অন্ত আণবিক দূরত্ব বেশি। আর গ্যাসের ক্ষেত্রে কি? যদি আমি গ্যাসের কথা বলি, তাহলে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে চলে যায়, এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেক দূরে দূরে আছে। তাহলে অন্ত আণবিক আকর্ষণ নেই প্রায়। এই অ্যাজাম্পশনগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হয় যখন আমরা পদার্থের অবস্থার পরিবর্তন নিয়ে পর্যালোচনা করি। বেসিক্যালি কি, সলিড বা কঠিন পদার্থকে যখন আমি তাপ দেই তখন সেটা তরল বা লিকুইড হয়, আবার লিকুইডকে তাপ দিলে সেটা গ্যাস হচ্ছে। তার মানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যখন সলিড পদার্থগুলোকে আমি তাপ দিচ্ছি তাহলে কি হচ্ছে? তাপীয় সংযোগ স্থলে অবস্থানকারী অণুগুলি নিজের অবস্থান সাপেক্ষে কম্পিত হতে থাকে, আর এই কম্পন শক্তি সে পার্শ্ববর্তী অণুকে প্রদান করবে। এইভাবে কি হচ্ছে? সমস্ত ক্রিস্টাল বরাবর এই ভাইব্রেশনাল এনার্জিটা ছড়িয়ে যাবে, যার ফলে কি হবে? অন্তঃআণবিক আকর্ষণ বল তুলনামূলক দুর্বল হয়ে যাবে, অণুগুলো দূরে দূরে সরতে শুরু করবে এবং সলিড পদার্থ বা কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হবে। একইভাবে তরল পদার্থে তাপ দিলে সেই সেম ঘটনাটা ঘটবে। একটা টাইম পরে এদের মধ্যে অন্তঃআণবিক আকর্ষণ বলটা প্রায় আর থাকবে না। এই কথাটা কিন্তু আমাদেরকে একটু মাথায় নিতে হবে। আর এই চ্যাপ্টারে আমরা পর্যালোচনা করব গ্যাসেরই বিভিন্ন প্রপার্টিজ সম্পর্কে। তাহলে দেখো, প্রথমেই আমাদের যে জিনিসটা আছে, যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র নিয়ে পর্যালোচনা করার ব্যাপার রয়েছে।
তাহলে গ্যাস নিয়ে পর্যালোচনা করতে গেলে আমরা একটু আগেই জানলাম যে গ্যাসের কি নেই, গ্যাসের আকার এবং নির্দিষ্ট কোনো আয়তন এরা থাকে না। গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার বা আয়তন দখল করে। দেখো এখানে ছবিতে একটা জিনিস স্পষ্টভাবে দেখানো হচ্ছে, আমি একটু হাইলাইটেড ভাবে দেখাচ্ছি, যে এই জায়গাটা খেয়াল করছো, এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, অণুগুলোর মধ্যে একটা র্যান্ডামনেস দেখা যাচ্ছে, হ্যাঁ তাই না? যে এই অণুটা এদিকে দৌড়াচ্ছে, তো এ এদিকে দৌড়াচ্ছে, এ এদিকে দৌড়াচ্ছে, এ এদিকে দৌড়াচ্ছে, এ এদিকে দৌড়াচ্ছে। তার মানে অণুগুলো কি একটা সুনির্দিষ্ট দিকে কিন্তু যাচ্ছে না, অণুগুলো হ্যাপাজার্ড ভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে। তার কারণ কি? কারণ দেখো, কারণ যেহেতু এদের মধ্যে কি নেই, অন্ত আণবিক আকর্ষণ নেই। তাহলে অন্ত আণবিক আকর্ষণ যেহেতু নেই, সেহেতু গ্যাসের অণুগুলো কি করে, এদিক ওদিক র্যান্ডাম ভাবে ছোটাছুটি করে এবং কি করে, ধাক্কা মারে কোথায়, নিজেদের মাঝে ও পাত্রের দেয়ালে। ধাক্কা মারবে। তাহলে পাত্রের দেয়ালে যখন ও ধাক্কা মারছে, তাহলে পাত্রের দেয়ালে একটা বল প্রযুক্ত হচ্ছে, তাই তো? তাহলে পাত্রের দেয়ালে ধাক্কা মারার ফলে কি হচ্ছে, একটা ঘাত প্রযুক্ত হচ্ছে। ঘাত প্রযুক্ত হয়। তাহলে এই যে ঘাত প্রযুক্ত হচ্ছে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত এই ঘাতটাকেই কিন্তু আমরা চাপ বলছি। তাহলে গ্যাসের প্রপার্টিসকে যখন আমরা ব্যাখ্যা করব, তখন আমাদের গ্যাসের ফান্ডামেন্টাল প্রপার্টিসগুলো দেখতে হবে। কি দেখতে হবে? গ্যাসের চাপ নিয়ে আলোচনা করতে হবে, গ্যাসের আয়তন নিয়ে আলোচনা করতে হবে, গ্যাসের উষ্ণতা নিয়ে আলোচনা করতে হবে এবং গ্যাসের ভর নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই জিনিসগুলো দিয়ে যখন আমরা গ্যাসের অবস্থা নিয়ে আলোচনা করি, তখন আমরা গ্যাসের অবস্থার সমীকরণ পাই। আমরা এগুলো ধীরে 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 আলোচনা করব। তাহলে চাপ কাকে বলে বললাম? চাপ বলতে আমরা বললাম যে গ্যাসের অণুগুলো দ্বারা পাত্রের দেয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বা ঘাত, একেই আমরা কিন্তু চাপ বলছি। তাহলে আমরা একটু আসি, একটা জায়গায় দেখাচ্ছি যে গ্যাসের অণুগুলো মনে করো যে এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে এই এফ বল পাত্রের দেয়ালে প্রযুক্ত হচ্ছে, তাহলে পাত্রের দেয়ালের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমরা গ্যাসের চাপ পি ইকুয়াল টু কি বলবো? বল এফ বাই ক্ষেত্রফল এ, তাই তো? এটাই আমরা বলতে পারি। তাহলে এইটা হলো আমাদের কিন্তু চাপের রাশিমালা, রাইট? এখন চাপ কি? চাপকে মাথায় রাখতে হবে, চাপ কিন্তু একটা স্কেলার রাশি। চাপকে আগে ভেক্টর কনসিডার করা হতো, এখন স্কেলার কনসিডার করা হয়। এখন বলবে যে স্যার বল তো ভেক্টর এবং ক্ষেত্রফল তো ভেক্টর, তাহলে চাপ কি করে স্কেলার? কারণ দেখো, যখন একটা আবদ্ধ পাত্রে গ্যাস থাকে, তখন গ্যাস কি শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করে? না,
গ্যাসের অণুগুলো কি সর্বদিকে সমান বল প্রয়োগ করে, তাহলে চাপ কি সর্বদিকে প্রযোজ্য। এটা কিন্তু একটা নির্দিষ্ট দিককে আমি ডিফাইন করতে পারি না, তার জন্য একে আমরা স্কেলার কোয়ান্টিটি হিসাবেই কিন্তু বিচার করি। তাহলে এবার আমাদের এসআই ইউনিট ভাবতে হবে। তাহলে এসআই ইউনিট বলো, বলের এসআই ইউনিট কি? বলের এসআই ইউনিট হচ্ছে আমাদের নিউটন। আর ক্ষেত্রফলের এসআই ইউনিট কি? বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি নিউটন মিটার টু দি পাওয়ার -2। আর কি সিজিএস একক কি হবে? সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন, আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ডাইন সেমি টু দি পাওয়ার -2। এই যে নিউটন পার মিটার স্কোয়ার লিখলাম, এই ইউনিটটাকে বলা হয় পাস্কাল। তাহলে গ্যাসের চাপের এসআই ইউনিট হলো কি পাস্কাল। এই জিনিসটা আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে না। তাহলে আমরা দেখলাম ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এইবার দেখো 1 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 1 পাস্কালের ডেফিনিশন কি? যদি আমাকে বলে 1 পাস্কালের ডেফিনিশন কি, সাপোজ যে ফোর্স অ্যাপ্লাই করছে আমার 1 নিউটন, কার উপর? ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার স্কোয়ার। তাহলে আমরা বলতে পারবো যে গ্যাসের অণুগুলি যদি 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করে, তাহলে প্রযুক্ত চাপকে বলবো কি? যে 1 পাস্কাল। তাহলে পি সমান সমান তখন হয়ে যাবে 1 পাস্কাল। ক্লিয়ার? ঠিক একইভাবে 1 ডাইন পার সেমি স্কোয়ার যদি বলি, এটা সমান সমান কি হবে? যে 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 ডাইন বল প্রযুক্ত হয়, তাহলে সেই চাপকে আমরা বলবো 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার চাপ। ক্লিয়ার? ওকে, নাও আমাদের নিউটন পার মিটার স্কোয়ার এবং সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে রিলেশনটা দেখতে হবে। তাহলে আমি বলছি রিলেশন বিটুইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট। তাহলে দেখো আমি বলছি 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে বেসিক্যালি 1 নিউটন মানে কি? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর 1 মিটার স্কোয়ারকে যদি সেন্টিমিটার স্কোয়ারে নেই, 1 মিটার মানে কত? 1 মিটার মানে আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার মানে কি? 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবো 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার। 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 10। তাহলে এখান থেকে আসছে 10 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এই রিলেশনটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বিষয়বস্তু ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার। নেক্সট, তাহলে গ্যাসের চাপ এখন আমাদের কিসের কিসের উপর নির্ভর করে? গ্যাসের চাপ মাথায় রাখতে হবে গ্যাসের ভর, আয়তন এবং উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম গ্যাসের ফান্ডামেন্টাল প্রপার্টিসের মধ্যে কি কি আসছে? গ্যাসের আয়তন ভি, গ্যাসের উষ্ণতা টি, গ্যাসের চাপ পি, গ্যাসের ভর এম। এই কটা জিনিস কিন্তু আমাদের আসছে। নেক্সট, দেখো নেক্সট আমাদের গ্যাসের আয়তন বলতে কি বুঝি? আগেই মাথায় রাখতে হবে পদার্থ যে পরিমাণ স্থান দখল করে তাকে পদার্থের আয়তন বলে।
এখন গ্যাসের আয়তন কি? গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন হয় না, আমি বলেছিলাম। তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে কি হচ্ছে, আকর্ষণ প্রায় থাকে না, এলোমেলোভাবে সবসময় গতিশীল থাকবে। তাহলে পাত্রের মধ্যে রাখলে পাত্রের চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে কোনো পাত্রে যদি গ্যাসকে রাখা হয়, পাত্রের আয়তনটাকেই আমরা কিন্তু গ্যাসের আয়তন বলতে পারি। তাহলে আয়তনের এসআই একক কি মাথায় রাখতে হবে, মিটার কিউব। আর আয়তনের সিজিএস একক কি আমাদের সেন্টিমিটার কিউব বা ঘন সেমি বা কিউবিক সেন্টিমিটার বা সিসি আমরা বলে থাকি। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার যন্ত্র আমাদের, আমরা জানি সব ছোটবেলা থেকেই পড়ে এসেছি, ব্যারোমিটার। দেখো ব্যারোমিটারে যদি পারস্তম্ভের উচ্চতাটা এইচ হয় আর পারদের ঘনত্ব ডি আর অভিকর্ষীয় ত্বরণ যদি জি হয়, তাহলে ব্যারোমিটারের চাপ পি কে আমরা লিখতে পারি পারস্তম্ভের উচ্চতা এইচ ইন্টু ঘনত্ব ডি ইন্টু অভিকর্ষীয় ত্বরণ জি। এইচ কি? পারদের উচ্চতা, ডি পারদের ঘনত্ব, জি তো অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। না দেখো, আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপ করার যন্ত্রের নাম হলো আমাদের ম্যানোমিটার। তাহলে ম্যানোমিটার বেসিক্যালি, দেখো ম্যানোমিটার বেসিক্যালি একটা পাত্র আছে, তার সাথে একটা ইউ শেপের খোলা নল যুক্ত থাকে, এবং এই খোলা নলের মধ্যে কি থাকে, এই খোলা নলের মধ্যে আমাদের পারদ থাকে। এবং বদ্ধ পাত্রে আমরা গ্যাসের চাপকে পরিমাপ করি এই ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে। তাহলে এখন এই পাত্রের মধ্যে কি আছে, পাত্রের মধ্যে আমাদের কিন্তু গ্যাস আছে, আর বাইরে কি আছে, বাইরে আছে বায়ুমণ্ডল। তাহলে এই যে পাত্রের মধ্যে গ্যাস আছে থাকার কারণে এবং বাইরে বায়ুমণ্ডল থাকার কারণে এই যে ইউ শেপ নলের দুটো বাহু, এই দুটো বাহুর পারস্তম্ভের উচ্চতায় পার্থক্য দেখা যায়। তাহলে কি বাহুদ্বয়ের পারস্তম্ভে উচ্চতা পার্থক্য থাকে। তাহলে বায়ুমণ্ডলের বাহুদ্বয়ের পারস্তম্ভে উচ্চতা পার্থক্য রয়েছে। এবার তিনটে সিচুয়েশন হতে পারে। সাপোজ এই যে এই সাইডে আমার উচ্চতা হচ্ছে H1, এই সাইডের উচ্চতাটা আমার H2। তাহলে H বেসিক্যালি কি ডিফারেন্স, H2 ডিফারেন্স H1। তাহলে দুটো জিনিস, তিনটে কন্ডিশন হতে পারে, যে প্রথম বাহুর পারদের উচ্চতা বেশি, দ্বিতীয় বাহুর কম, প্রথম বাহুতে উচ্চতা কম, দ্বিতীয় বাহুতে বেশি, আর দুটোতেই উচ্চতা সমান। তাহলে প্রথমে ভাবো, যদি H1 গ্রেটার দেন H2 হয়, তাহলে কি H1 গ্রেটার দেন H2, আমার এখানে একটু ছবিতে আমি ডিনোট করতে ভুল করেছি, এটাকে H1 ধরো, এটাকে H2 ধরো। তাহলে H1 গ্রেটার দেন H2, তার মানে কি গ্যাস পারস্তম্ভের উপর বেশি চাপ দিচ্ছে, বায়ুর চাপটা কম আছে বায়ুমণ্ডলে, তার মানে গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি। এখন চাপকে যদি P1 বলি, তাহলে হাইট ডিফারেন্স কত, H1 মাইনাস H2 দ্যাট ইজ H। তাহলে আমি বলতে পারি P1 ইকুয়াল টু P0 প্লাস HDG। তার মানে P0 কি, P0 বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে P1 ইকুয়াল টু P0, Hটা হচ্ছে ডিফারেন্স, তাহলে H হচ্ছে ডিফারেন্স, কে বড়, H1 বড়, তাহলে H1 মাইনাস H2 DG। এটা হচ্ছে গেল। নেক্সট দেখো, সেম
যদি H1 H2 থেকে কম হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার বায়ুর চাপটা গ্যাস বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম হবে, মানে আবদ্ধ বায়ু। এই যে এইখানে যে গ্যাসটা আছে এই গ্যাসের চাপ কিন্তু কমে যাবে। কেন? কারণ আমার তখন H1টা কম উচ্চতায় আছে, বায়ুমণ্ডলীয় চাপ বেশি, মানে এই জায়গাটা অবধি যদি আমার পারদ থাকে তো এইখানে পারদের হাইটটা আমার মোটামুটি এরকম জায়গায়। তাহলে দেখো, যেটা বায়ুমণ্ডলের দিকে আছে সেটা কি এর উপর বেশি চাপ দিচ্ছে বলে পারদ নিচে চলে গেছে, আর গ্যাসের চাপ তুলনামূলক কম, তাই গ্যাসের সাইডের দিকে পারস্তম্ভের হাইট কি উঁচু। কথাটা বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, নেগেটিভ চলে আসবে। P2 ইকুয়াল টু কত, P0 মাইনাস এইচ প্রাইম ডিজি। এইচ প্রাইমটা কি, এইচ প্রাইম হচ্ছে H2 মাইনাস H1। কিন্তু মাধ্যমিকে এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসতে দেখিনি আজ অবধি, এবং দেওয়ার চান্স কম। পরীক্ষায় প্রশ্ন আসে যে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ পরিমাপ করবে কোন যন্ত্রের সাহায্যে, এরকমই শর্ট কোশ্চেন আসে। উত্তর লিখবো ম্যানোমিটার। নেক্সট দেখো, বয়েলের সূত্র বলার আগে আমরা বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। একটা কনসেপ্ট মাথায় রাখবো যে এসটিপি অর এনটিপি খায় না মাথায় দেয়। এটা কি একটা রকেট সায়েন্স? অ্যান্সার ইজ নো। তাহলে কি এসটিপি বা এনটিপি কাকে বলে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপকেই আমরা এসটিপি বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলছি। কন্ডিশন কি কি থাকবে? কন্ডিশন থাকবে 0 ডিগ্রি সি উষ্ণতায় 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে ছিয়াত্তর সেমি পারদের চাপ। এটাকেই আমরা বলছি কি এসটিপি বা এনটিপি। এটাকেই আমরা বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM। তাহলে আমাদের দরকার কি, এবার এই 1 ATM এর ভ্যালুটাকে জানার দরকার। দেখো, যদি আমি বলি যে 1 ATM এর ভ্যালু নিয়ে কথা বলছি, চল 1 ATM থেকে আমি ডাইন পার সেমি স্কোয়ারে যাব। তাহলে দেখো, তাহলে 1 ATM ইকুয়াল টু আমরা জানি HDG। এইচ কত, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, জি হচ্ছে 98। এটা যদি আমি করি তাহলে কত আসছে আমরা একটু ক্যালকুলেট করে দেখব। $76 into এটা আসছে 1.013 into 10 to the power 6 কি ডাইন পার সেমি স্কোয়ার। এখন এটাকে যদি পাস্কাল ইউনিটে নেই তাহলে আসবে 1.013 into 10 to the power 5 পাস্কাল। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের এবার ইম্পর্টেন্ট টপিক শুরু হচ্ছে কি বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কি বলছে, যে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
খুব সোজা কথা, যদি আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে তাহলে টেম্পারেচার স্থির, বাইরে থেকে উষ্ণতা বাড়বে না। আর কি, গ্যাসের ভর m স্থির। তাহলে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। বেসিক্যালি দেখো, এখানে একটা কন্টেনার দেখানো হয়েছে, কন্টেনারের উপর কি হয়েছে, গ্যাস রাখা আছে, এর ভিতরে আমাদের গ্যাস আছে। আর এই কন্টেনারের উপর কি আছে, একটা পিস্টন আছে, একটা পিস্টন লাগানো আছে। আর কি, টেম্পারেচার ফিক্সড। এইবার আমরা কি করছি, পিস্টনের উপর বল প্রয়োগ করছি। তাহলে পিস্টনটা ভিতরে আমি দাবিয়ে দিয়েছি, কি হলো, আয়তন কমলো তো, এখানে কি আয়তন কমলো তো, হ্যাঁ, তাহলে আয়তন কমলো, কিন্তু চাপ কি বাড়লো। তাহলে উষ্ণতা স্থির রেখে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কিন্তু কমে যাবে, অবশ্যই ভরকেও স্থির থাকতে হবে। তাহলে আমার যদি আয়তন ভি হয় আর চাপ যদি পি হয়, তাহলে আমরা লিখতে পারলাম কি, ভি ভ্যারিজেস 1/p। এটাই আমাদের বয়েলের সূত্র। তাহলে ভি ভ্যারিজেস 1/p যখন লিখেছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কত, কে বাই পি। কে কি, কে দেখো, এই কে একটা ধ্রুবক, তাহলে পিভি ইকুয়াল টু কে। এটা আমাদের বয়েলের সূত্র। এখন যদি টেম্পারেচার আর মাসটাকে স্থির রেখে, দেখো, যদি আমার টেম্পারেচার এটা স্থির, গ্যাসের ভর মাস এটাও স্থির, এটা রেখে আমি দুটো আলাদা আলাদা সিচুয়েশন ভাবছি। প্রথম সিচুয়েশন, P1 চাপে আয়তন হচ্ছে V1। 2 নম্বর, P2 চাপে আয়তন হচ্ছে V2। 3 নম্বর সিচুয়েশন, P3 চাপে আয়তন হলো V3। তাহলে প্রথম সিচুয়েশন থেকে আমি কি পাবো, P1 V1 ইকুয়াল টু কনস্ট্যান্ট K। সেকেন্ড সিচুয়েশন থেকে কি পাবো, P2 V2 ইকুয়াল টু কনস্ট্যান্ট K। থার্ড সিচুয়েশন থেকে পাবো P3 V3 ইকুয়াল টু কনস্ট্যান্ট K। এটাই পাবো। তাহলে এই তিনটেকে যদি আমি একত্রিত করি তাহলে কি লিখতে পারবো, যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। ওকে, নাও তাহলে বয়েলের সূত্রের আমরা ধ্রুবক পদ পেলাম কি কি, বয়েলের সূত্রে ধ্রুবক পদ পেলাম যে আমাদের উষ্ণতা, ও ভর, এটা কি বয়েলের সূত্রের কিন্তু ধ্রুবক পদ। পিভি লেখচিত্র আঁকতে বলছে, পিভি লেখচিত্র ছবিটা আমাদের এখানে দেওয়া আছে। এই জাতীয় গ্রাফকে বলা হয় কি, সমপরাবৃত্তাকার গ্রাফ বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কেন হয় এটা আমি বোঝাচ্ছি, দেখো কেন হয়। বেসিক্যালি বয়েলের সূত্র থেকে আমরা পেলাম কি, যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এই ইকুয়েশন থেকে একটা জিনিস স্পষ্ট, যদি গ্যাসের চাপকে বাড়িয়ে দেই আয়তন কি হবে, কমবে, যাতে করে পি ও ভি এর গুণফল কি থাকে, ধ্রুবক থাকে। তার মানে পি একটা ভ্যারিয়েবল, ভি একটা ভ্যারিয়েবল। পি চলটাকে আমি এক্স নাম দিচ্ছি, ভি চলটাকে আমি ওয়াই নাম দিচ্ছি। তাহলে বেসিক্যালি আমি এখান থেকে পাচ্ছি কি, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই জাতীয় সমীকরণগুলো সমপরাবৃত্তের সমীকরণ হয়। দেখো তাহলে গ্রাফটা আমাদের কেমন আসবে, গ্রাফটা আমাদের এরকম হবে।
আমরা ওয়াই অক্ষে চাপ পি প্লট করব, এক্স অক্ষে আয়তন ভি প্লট করব। এইরকম আমাদের গ্রাফ আসবে। এবার এই গ্রাফ থেকে আমি কি ডেটা পাচ্ছি একটু দেখে নেই। দেখো, আমি দুটো ডিফারেন্ট পজিশনকে ড্র করছি। এই একটা পজিশন আসলো, এই একটা পজিশন আসলো, দুটো পজিশন। তাহলে ফার্স্ট পজিশনে এই, সেকেন্ড পজিশনে আমার এই। ফার্স্ট পজিশনে দেখো চাপ কত, P1, সেকেন্ড পজিশনে চাপ কত, P2। ফার্স্ট পজিশনে একটা লম্ব টেনে আমি যদি নিচে আনি, আয়তন কি হচ্ছে V1, সেকেন্ড পজিশনে আয়তন হচ্ছে V2। তাহলে দেখো P1 এ চাপ বেশি কার থেকে, P2 থেকে। তাহলে P1 ইজ গ্রেটার দেন P2। তাহলে P1 এ চাপ যখন বেশি, P1 এ আয়তন কত হবে, কম হবে। তাহলে V1 কি, লেস দেন V2। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে। নেক্সট, যদি দুটো আলাদা টেম্পারেচারের কথা বলে তাহলে গ্রাফটা আমাদের এই যে এই গ্রাফটার মতো আমি গ্রাফ দেখতে পাবো। বেসিক্যালি দেখো T1 টেম্পারেচারের কার্ভ আমার এই যে এটা, T2 টেম্পারেচারের কার্ভ আমার এটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে T1 বড় না T2 বড়, কি করে বুঝবো? দেখো এখানে অ্যাপ্রোচ যে কোনো একটা জায়গা থেকে করতে হয়। জেনারেলি গ্যাসের অণুর গতিশক্তি কি হয়, উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। আমরা পরে যদি কাইনেটিক থিওরি যখন উঁচু ক্লাসে পড়বো তখন জানতে পারবো যে কাইনেটিক এনার্জি বা গ্যাসের গতিশক্তি এটা হয় 3/2 RT। মানে কি, কাইনেটিক এনার্জি বা গ্যাসের গতিশক্তি পরম উষ্ণতার সাথে একদম সমানুপাতিক সম্পর্কে পরিবর্তিত হয়। তাহলে গতিশক্তি বাড়া মানে অণুর বেগ বাড়া, ভর তো বেড়ে যাচ্ছে না। তাহলে আয়তনকে যদি ফিক্সড রেখে টেম্পারেচার বাড়াই তাহলে অণুগুলোর কি হবে, অণুগুলোর কিন্তু বেগ বাড়বে। আর যদি বেগ বাড়ে তাহলে আমি একটা জায়গায় আয়তনকে ফিক্সড করেছি, যে এই জায়গাটায় আমি আয়তনকে সে V1 নামে ফিক্সড করেছি। তাহলে আয়তন V1 রেখে আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে কি হবে, যে গ্যাসের অণুগুলোর গতিবেগ বেড়ে যাবে এবং পাত্রের দেয়ালে বেশি বেশি করে ধাক্কা মারবে, হ্যাঁ কি না? তাহলে পাত্রের দেয়ালে বেশি বেশি করে ধাক্কা মারলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বেড়ে যাবে, অর্থাৎ চাপ বাড়বে। তার মানে আয়তন একই রেখে যেখানে আমাদের চাপ বেশি হবে সেখানে উষ্ণতা বেশি। তাহলে প্রথম লাইনে এখানে একটা চাপ পেলাম, আর দ্বিতীয় লাইন থেকে এখানে একটা চাপ পেলাম। তাহলে দুটো চাপের আমি মান লিখে দিই। এখানে সে মনে করো P' আর এখানে P'। তাহলে তোমরাই বলো কোনটা বড়, P'' বড়। সো P' ইজ গ্রেটার দেন P'। তার মানে কি, T2টা আমার বড় T1 এর থেকে। বলো, কথা ক্লিয়ার? যেভাবে বুঝিয়ে যাব এর ঊর্ধ্বে কিন্তু তোমাদের কিচ্ছু পড়তে হবে না। বয়েলের সূত্রের পিভি ভার্সেস পি গ্রাফ আমি এটাকে আলাদা ইয়েতে দেখাবো। দেখো বেসিক্যালি কি, পিভি ভার্সেস পি। তাহলে আমি ওয়াই অক্ষে পিভি প্লট করছি, এক্স অক্ষে আমি পি প্লট করছি। বয়েলের সূত্র কি বলছে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে পি যেই হারে বাড়বে ভি সেই হারে কমে যাবে। পিভির গুণফল সবসময় একই থাকবে। তাহলে পি কে বাড়ালেও পিভিতে কোনো এফেক্ট পড়বে না, কারণ পি যতটা হারে বাড়বে ভি ততটা হারে কমবে, গুণফলটাকে একই রেখে দেবে। তার জন্য পিভি বনাম পি লেখচিত্র কি হবে, আমাদের পি অক্ষের সমান্তরাল হবে এরকম। নেক্সট, এখন অবধি দেয়নি,
তবে দিতে পারে যে পিভি ভার্সেস ভি লেক। তাহলে পিভি ভার্সেস ভি লেক কেমন হবে? দেখো, আমরা ওয়াই অক্ষে পিভি প্লট করব, এক্স অক্ষে আমরা ভি প্লট করব। তাহলে ভলিউম বাড়লে চাপ কমে যাবে, তার মানে কি গুণফলে এগেইন আমার কোনো এফেক্ট থাকবে না, যেই কারণে এটাও পি অক্ষের কিন্তু আমাদের সমান্তরাল যাবে। কেমন যাবে? এরকমই যাবে। তাহলে আশা করি এই গ্রাফগুলো ক্লিয়ার। এই দেখো, ছবিতে আমি পিভি ভার্সেস পি গ্রাফ দেখিয়েছি। এই ছবিটা চিত্র নম্বর 12। নেক্সট আমাদের আসছে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা নিয়ে পর্যালোচনা করার আগে আমি একটু আলোচনা করে দিই। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব মানে কি? একক আয়তনের ভর। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক মানে হচ্ছে এক। তাহলে আমি বলছি ভিসিসি আয়তন কত? আমার এম গ্রাম পদার্থের। তাহলে 1 সিসি আয়তন কত হবে? এম বাই ভি গ্রাম পার সিসি পদার্থ। তাহলে এই এম বাই ভি এইটাকেই বলবে ঘনত্ব। এটাকে ডি অথবা রো সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়, যে দ্যাট ইজ এম বাই ভি। এই জায়গাটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এবার বলছি বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি? বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন যদি P1 চাপ ধরি, P1 চাপে আয়তন V1, তাহলে P1 চাপে ঘনত্ব কত হবে? ρ1 হবে। তাহলে ρ1 মানে কি? M বাই V1 লিখতে পারি। তাহলে ρ1 আমাদের আসছে কত? M বাই V1। তাহলে এখান থেকে V1 কত? M বাই ρ1। ঠিক একইভাবে P2 চাপে আয়তন V2, তাহলে P2 চাপে ঘনত্ব ρ2কে আমরা লিখতে পারবো M বাই V2, আর ঘনত্ব V2 সমান সমান M বাই ρ2। এবার বয়েলের সূত্র আমরা কি জানি? P1 V1 ইকুয়াল টু P2 V2। তাহলে এই P1 V1 ইকুয়াল টু P2 V2 তে কি করব? V1 আর V2 মান বসিয়ে দেবো। দেখো বসিয়ে দেওয়া হয়েছে, M বাই ρ1 M বাই ρ2। এবার কি বয়েলের সূত্রে মাস কি? মাস স্থির না? মাস তো স্থির। তাহলে আমরা কি লিখতে পারি? P1 বাই ρ1 ইকুয়াল টু P2 বাই ρ2। তাহলে এইখান থেকে আমাদের আসলো কি? এখান থেকে আমাদের আসছে P বাই ρ, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে P প্রপোর্শনাল টু ρ। তার মানে গ্যাসের যদি চাপ বাড়ে তাহলে ঘনত্বও বাড়বে, বা উল্টো কথা বলতে পারি যে গ্যাসের ঘনত্ব বাড়লে গ্যাসের চাপ বেড়ে যায়। দেখো ছবিতে দেখো, একটা জায়গায় কি আছে? লো ডেন্সিটি মানে ঘনত্ব কম, আরেক জায়গায় কি আছে? হাই ডেন্সিটি ঘনত্ব বেশি। তাহলে প্রথম ছবিতে কি হচ্ছে? অণুর সংখ্যা কম, পাত্রের দেয়ালে ধাক্কাধাক্কি কম হবে, চাপ কম হবে। দ্বিতীয়টাই কি হচ্ছে? অণুর সংখ্যা বেশি, পাত্রের দেয়ালে ধাক্কাধাক্কি বেশি হবে, ফলে চাপও কিন্তু বেশি হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট আমাদের বেলুনের একটা উদাহরণ দিয়ে আমরা রিয়েল এক্সাম্পল দেখছি। দেখো বেলুনকে যখন ফোলানো হয় তখন কি হচ্ছে? যে বেলুনের আয়তন কিন্তু বাড়ছে, আর গ্যাস যেহেতু বাড়ছে তাহলে চাপও বাড়ছে, হ্যাঁ কি না? যে বেলুনে আমি হাওয়া ভরছি, তাহলে বেলুনে হাওয়া ভরলে আমাদের কি হচ্ছে?
চাপও বাড়ে, আয়তনও বাড়ে। তার মানে এখানে প্রেশার পিও বাড়ছে, আয়তন ভিও বাড়ছে। কিন্তু বয়েল কাকা কি বললো? বয়েল কাকা বলছে যে চাপ বাড়লে আয়তন কমবে। তাহলে এটা কেমন কথা হলো? তাহলে বয়েল কাকা কি ভুলভাল বললো? নিশ্চয়ই না। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি বাবা, আমি তো গ্যাস ভরছি, ভর তো কনস্ট্যান্ট থাকছে না। বেলুনের মধ্যে কি হচ্ছে, বারবার হাওয়া ভরাচ্ছি, গ্যাসের ভর বেড়ে যাচ্ছে। তাহলে বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না। প্রযোজ্য নয়। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো আমরা দেখি যে জলের মধ্য থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠে। কারো বাড়িতে যদি অ্যাকোয়ারিয়াম থাকে তাহলে দেখতে পাবে যে এই ছবিটাতে যেরকম দেখানো হয়েছে, দেখো তলার বুদবুদটা ছোট, যত উপরে উঠছে বুদবুদের আকার বড় হচ্ছে। এই যখন আরো উপরে আসবে বুদবুদ আরো বড় হবে। তাহলে এই ঘটনাটা কেন ঘটছে? দেখো, যে কোনো লিকুইডের গভীরতার সাথে সাথে চাপের রাশিমালা পি ইকুয়াল টু, আমি জানি, এইচ রো জি, এটা আমরা জানি। তাহলে কি গভীরতা বাড়লে চাপ বাড়ে, তাহলে চাপ বাড়লে আয়তন কি হবে, কমবে। এবার জলাশয়ের তলদেশে যে বুদবুদ আছে তার উপর জলের চাপটা কি অত্যন্ত বেশি, তার ফলে বুদবুদের আয়তন কম। কিন্তু বুদবুদটা যখন উপরে উঠছে তখন কি হচ্ছে, গভীরতা কমছে, চাপ কি হবে, কমে যাবে। চাপ কমে যাওয়া মানে কি, আয়তনে বাড়বে, এটাই আমার বয়েলের সূত্র বলে। তার জন্য কি জলের বুদবুদ যখন নিচ থেকে উপরে ওঠে তখন বড় হতে থাকে। আশা করি কথাটা ক্লিয়ার। বলছে একটা বায়ুপূর্ণ বেলুনকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কি ঘটবে। দেখো, বায়ুপূর্ণ বেলুনকে যদি তুমি চাঁদে নিয়ে যাও তাহলে বেলুনটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? কারণ প্রেশার ইমব্যালেন্স তৈরি হবে। কি বললাম? প্রেশারে ব্যালেন্স থাকবে না, চাপের ব্যালেন্স নষ্ট হবে। সেটা কেমন? চাঁদে কি বায়ুমণ্ডল আছে? নেই। তাহলে বেলুনের ভিতরের যে গ্যাসের চাপ সেটা কি বাইরের চাপের থেকে অনেক বেশি। তার ফলে কি হচ্ছে, যে বেলুনটি কি হবে, আকারে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা টাইমে ফেটে যাবে। কারণ চাপ কম থাকলে, বাইরে থেকে গ্যাসের উপর প্রযুক্ত চাপ কম, তাহলে আয়তন বাড়বে, বেলুনের আয়তন বাড়ছে, একটা টাইমে বেলুন ফেটে যাচ্ছে। এই তো কি সোজা জিনিস। এরপর আমাদের নেক্সট ইম্পর্টেন্ট ফর্মুলা আসছে, সেটা হলো কি চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি বলছে? বয়েলের সূত্রে কি ছিল, ভর এবং উষ্ণতা ধ্রুবক ছিল। চার্লসের সূত্রে এবার আমার কি, ভর এবং চাপ ধ্রুবক। কি বললাম? স্থির কে কে থাকবে, গ্যাসের ভর আর হচ্ছে গ্যাসের চাপ। এরা কি, এরা কনস্ট্যান্ট। এটা থাকলে কি করব একে? চার্লসের সূত্র বলছে যদি চাপ স্থির থাকে, দেখো চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। স্টেটমেন্টটা কেমন একটা না, যে বিগিনারদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, তা আমি ইজি করে দিচ্ছি। চাপটা স্থির আছে, ভরও স্থির আছে। এবার গ্যাসের কি বলছে, 1 ডিগ্রি করে টেম্পারেচার বাড়াবো বা কমাবো। যদি বাড়াই বা কমাই, 0 ডিগ্রিতে গ্যাসের যে আয়তন ছিল তার 1/273 অংশ বাড়বে বা কমবে। মানে টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়বে, টেম্পারেচার কমালে আয়তন কমবে। তাহলে আমরা এটাকে লজিক দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, মনে করো 0 ডিগ্রি সি টেম্পারেচার আছে, এখন আমার আয়তনটা V0। তাহলে আমি এখানে কি করছি, উষ্ণতা বাড়াচ্ছি। উষ্ণতা বাড়িয়ে আমি 1 ডিগ্রি সি করেছি। 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 বাড়বে।
তাহলে 0 ডিগ্রিতে V0 ছিল, বেড়ে কত হচ্ছে V0 প্লাস V0/273। 2 ডিগ্রি শিফট করলাম, আরও 1 ডিগ্রি টেম্পারেচার বাড়লো, তাহলে V0 প্লাস V0/273 এর সাথে আবার V0/273 অ্যাড হচ্ছে। তাহলে এটা বেসিক্যালি কি হলো, এটা হলো V0 প্লাস 2V0/273। এইভাবে যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বাড়াতে থাকি, তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে T ডিগ্রিতে আয়তনটা, V0 প্লাস TV0/273। এবার এটাকে আমি বলছি VT। তাহলে VT কত, V0 কমন নাও, 1 প্লাস T/273। কখন, উষ্ণতা বৃদ্ধির জন্য। এটা হলো চার্লসের গাণিতিক। এবার যদি টেম্পারেচার কমাতে থাকি, উষ্ণতা হ্রাস করছি, 0 ডিগ্রিতে আয়তন কত, V0, 1 ডিগ্রি কমাবো, কত হয়ে যাবে আগের থেকে, V0/273 কমবে। 2 ডিগ্রি কমাবো, V0 মাইনাস 2V0/273। এইভাবে যদি T ডিগ্রি অবধি কমিয়ে দেই, তাহলে কত হয়ে যাবে V0 মাইনাস TV0/273। তাহলে এটা কি হলো, এটা আমার টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে আবার T ডিগ্রি উষ্ণতা কমালে V মাইনাস T, দ্যাট ইজ V0 1 মাইনাস T/273। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার টেম্পারেচার কমানোর জন্য। তাহলে বিষয়বস্তুটা তোমাদের কাছে একদম স্পষ্ট। তাহলে চার্লসের সূত্রে গাণিতিক রূপ কি দাঁড়ালো, চার্লসের সূত্রে গাণিতিক রূপ এই দেখো, উষ্ণতা বাড়ার জন্য VT = V0 1 প্লাস T/273। এইবার দেখো এখান থেকে একটা কনসেপ্ট আসছে, পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই এই উষ্ণতাটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। বেসিক্যালি কি হচ্ছে দেখো, বয়েলের সূত্র থেকে, এই চার্লসের সূত্রে আমি কি পাচ্ছি, VT = V0 1 প্লাস T/273। এবার এই T এর জায়গায় -273 ডিগ্রি C বসিয়ে দাও, তাহলে V -273 ডিগ্রি C তে কত হবে, V0 1 মাইনাস 273/273 এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা কি, V0 1 মাইনাস 1, দ্যাট ইজ 0, তাহলে 0। তার মানে কি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে, গ্যাসের আয়তন কিন্তু আমাদের শূন্য হয়ে যাচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি পরম শূন্য উষ্ণতা। তাই তো, আচ্ছা নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা থার্মোমিটার সম্পর্কে পড়তে হবে। এই দেখো একটু আগে যেটা দেখালাম যে পরম শূন্য উষ্ণতা কেন বললাম -273কে, এই আমি প্রুফ করে দিয়েছি। T এর জায়গায় -273 বসালেই কি হয়ে যাবে, আয়তনটা 0 হয়ে যাবে। দেখো একটা কোশ্চেন আসে, পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি, বলছে পরম শূন্য উষ্ণতায় যে ধারণা পাওয়া যায়, গ্যাসের প্রকৃতি ভর, আয়তন, চাপ বা অন্য ভৌত অবস্থার উপর নির্ভর করে না। যে কোনো গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, এবং প্রকৃতিতে কি এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কম উষ্ণতা পাওয়া যায় না, তার জন্য একে পরম উষ্ণতা বলা হয়। পরম স্কেল কাকে বলবো, এর আরেকটা নাম হচ্ছে কেলভিন স্কেল। বেসিক্যালি আমরা নিচু ক্লাসে পড়েছি, সেলসিয়াসের স্কেল সম্পর্কে পড়েছিলাম, ফারেনহাইটের স্কেল সম্পর্কে পড়েছিলাম। এই কেলভিন স্কেল আবার কি জাতীয় বালা, কেলভিন স্কেল হচ্ছে নতুন উষ্ণতা পরিমাপক স্কেল। কি করা হয়েছে, পরম শূন্য উষ্ণতাকে 0 ধরা হয়েছে। 0 ধরে প্রতিটা ঘরকে এক এক করে ধরলে
উষ্ণতার যে স্কেলটা আমরা প্রণয়ন করেছি তাকে আমরা বলছি কেলভিন স্কেল। বেসিক্যালি দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত, -273 ডিগ্রি সি। এই -273 ডিগ্রি সি কে আমরা বলছি 0 কেলভিন। -273 ডিগ্রি সি এটাকে আমি 0 ধরছি। তাহলে এই 0 কেলভিন ধরে প্রতিটা ঘরকে 1 ডিগ্রির পরিমাপ করে উষ্ণতার যে স্কেল বানিয়েছি তাকে আমরা বলছি পরম স্কেল বা কেলভিন স্কেল। লর্ড কেলভিন এই স্কেল প্রণয়ন করেন, তার জন্য তার নাম অনুসারে একে কেলভিন স্কেল বলা হয়। তাহলে দেখো বেসিক্যালি ডিগ্রি সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল কত ঘর এগিয়ে, -273 ঘর এগিয়ে না? তাহলে যদি আমাকে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হয়, এটার কেলভিন স্কেলে পার্ট কত হবে? টি প্লাস 273, এটা কেলভিন স্কেলের পার্ট। আবার যদি আমাকে বলা থাকে যে টি কেলভিন টেম্পারেচার, এটাকে ডিগ্রি সেলসিয়াসে নেব, তাহলে টি কেলভিন থেকে কি করব, 273কে বিয়োগ করে দেব, দিলে আমি ডিগ্রি সেলসিয়াসের মান পাবো। তাহলে আমার প্রশ্ন যে যদি আমাকে বলা হয় যে 27 ডিগ্রি সি মানে কত কেলভিন, উত্তর এক্ষুনি আসবে 27 প্লাস 273 ইকুয়াল টু কত, 300 কেলভিন। কথাটা ক্লিয়ার করতে পেরেছি? ওকে, নেক্সট দেখো স্কেলের তুলনাটা আমি এইমাত্র বলে দিলাম। বলছে পরম শূন্য উষ্ণতা কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? দেখো বেসিক্যালি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঘটে না, কারণ অতটা লো টেম্পারেচারে নিয়ে যাওয়ার আগেই আমাদের অ্যাটমসফিয়ারে যত রকম গ্যাস আছে সবাই আয়দার তরল নতুবা সলিডে কি হয়, পরিণত হয়ে যায়। তার জন্য -273 অব্দি নিয়ে গিয়ে গ্যাসের আয়তন শূন্য করার কোনো প্রশ্নই ওঠে না, তার অনেক আগেই গ্যাস আর গ্যাস থাকছে না। সুতরাং এই ধারণাটা মানে ভুল। এটা ইন ডিটেলস বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেশন থিওরিতে। ম্যাটারের ফিফথ স্টেট। তাহলে এই বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেট নিয়ে আমরা উঁচু ক্লাসের ফিজিক্সে পড়ি, বেসিক্যালি গ্র্যাজুয়েশনের ফিজিক্সে পড়ানো হয়, সুতরাং ক্লাস 10-এর জন্য এই বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, চার্লসের সূত্রের লেখচিত্র। দেখো দুটো লেখচিত্র আছে। এটা কি, এটা হচ্ছে আমার ডিগ্রি সেন্টিগ্রেড লেখচিত্র, এটা কেলভিনে লেখচিত্র। তাহলে এই দুটো লেখচিত্র একটু বোঝার চেষ্টা করি। দেখো আগে বুঝবো চার্লসের সূত্র কেলভিন স্কেলে কেমন হয়। চার্লসের সূত্রে সেলসিয়াস স্কেলের রূপ কি ছিল, ভিটি ইকুয়াল টু আমাদের V0 1 প্লাস টি বাই 273। তাহলে এটাকে যদি আমি লসাগু করে দেই তাহলে কি আসবে, V0 বাই 273, আর এদিকে থাকবে 273 প্লাস টি। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করছি মানে কি, এটা কেলভিনের পার্ট, এটাকে আমি বলছি টি কেলভিন বা পরম শূন্য স্কেলে টেম্পারেচার। আর V0 বাই 273 এটা কি কনস্ট্যান্ট না? তাহলে কি বলতে পারি, কেলভিন স্কেলে ভিটি ভ্যারিজেস ক্যাপিটাল টি। এইটা হচ্ছে কেলভিন স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রাশিমালা। এখন দেখো -273-এ কি হয়ে যাচ্ছে, আয়তন শূন্য হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে -273-এ কি, আয়তন শূন্য। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটা, এখানে আয়তন আছে আমার V0, এবং উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমীকরণটা কেমন হবে, সরল রৈখিক সমীকরণ হবে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে টেম্পারেচার বাড়াচ্ছি
আয়তন বাড়তে থাকছে, আর -273 আয়তন কত? 0। আর একই কথা, -273 মানে কি? 0 কেলভিন। তাহলে 0 কেলভিন উষ্ণতায় আয়তন 0, তারপর টেম্পারেচার বাড়ালে আয়তন ধীরে 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 বাড়তে থাকছে। তাহলে ফার্স্ট স্টেটটা কি ছিল? ডিগ্রি সেলসিয়াসে আমার ছিল, তার মানে এখানে প্রযোজ্য হচ্ছে VT = V0 1 + T/273 এই ফর্মুলা, এটা কেলভিনে, এখানে প্রযোজ্য হবে V(T) এই ফর্মুলাটা। তাহলে চার্লসের সূত্রের লেখচিত্র আমাদের কাছে স্পষ্ট। নেক্সট দেখো যে দুটো কোশ্চেন বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। বেসিক্যালি এই ফর্মুলাটা পাতালেই হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে আমাদের C/5 = F - 32/9। এবার সি কত? সি হচ্ছে -273 C। তাহলে এই মানটা বসিয়ে আমি যদি সলভ করি তাহলে আমরা মানটা পাবো। এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, পিডিএফটা দেওয়া থাকবে, পিডিএফে যদিও করে দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা একটা জিনিস আসবো, যে এখানটায় দেখো যে দুটো ডিফারেন্ট চাপের কথা দেখানো হয়েছে। তাহলে কোন চাপটা বেশি, এটাই তো মাথায় প্রশ্ন আসছে। তাহলে আমরা একটা ফিক্সড টেম্পারেচার নিই, ছবিতেই একটা ফিক্সড টেম্পারেচার নিচ্ছি। তাহলে দেখো ফিক্সড টেম্পারেচারে চাপ কম থাকলে কি হবে? আয়তন বেশি হবে। চাপ কম থাকলে আয়তন বেশি হবে, বয়েলের সূত্র থেকে আমরা জানি। তাহলে এইখানে ভালো করে খেয়াল করো তো যে P1 চাপে আয়তন কি বেশি তো, আর P2 চাপে আয়তন কি কম না? তাহলে এই আয়তনটা V1, এই আয়তনটা যদি V2 বলি, তাহলে P2 চাপে আয়তন কম, তাহলে P2 চাপটা কি বেশি P1 চাপের তুলনায়। এই কথাটা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছি। এবার আরেকটা সূত্র আসে, যে গে-লুসাকের চাপ সূত্র। তাহলে এটাকে একটু আমি বলে দিই কি, গে-লুসাক এর চাপ সূত্র বেসিক্যালি কিছুই নয়, চার্লসের সূত্রেরই অনুরূপ। কি বলতে চাইছে? চার্লসের সূত্রে কে স্থির ছিল? যদি আমি চার্লসের কথা বলি, আমার প্রেশার স্থির ছিল আর মাস কনস্ট্যান্ট ছিল। গে-লুসাকে কি কনস্ট্যান্ট থাকবে? গে-লুসাকে আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, মাসটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি বলছে? যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে চার্লসের সূত্র থেকে আমি পেয়েছি VT = V0 1 ± T/273, প্লাসটা বৃদ্ধির জন্য, মাইনাসটা হ্রাসের জন্য। তাহলে গে-লুসাকে কি হবে? ভলিউম কনস্ট্যান্ট, প্রেশার বাড়বে। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেডের চাপ কি হবে? PT = P0 1 ± T/273। এটাই বেসিক্যালি গে-লুসাকের চাপ সূত্রের আমার রাশিমালা। তাহলে যদি আমি গ্রাফে প্লট করি তাহলে কেমন আসবে? চার্লসের সূত্রের অনুরূপ গ্রাফ আসবে। তাহলে একদিকে আমি টেম্পারেচার T কে প্লট করছি, একদিকে আমি চাপ P কে প্লট করছি। ওয়াই অ্যাক্সিসে P আর এক্স অ্যাক্সিসে হচ্ছে T।
আর -273-এ চাপ যদি আমার কি থাকবে, গ্যাসই নেই, তাহলে চাপও শূন্য। তারপরে কি হবে, তারপরে আমার বাড়তে থাকবে। তাহলে বেসিক্যালি কি হলো, এখানে -273 C, চাপ শূন্য, এটা আমাদের 0 C, এখানে চাপ P0, দেন টেম্পারেচার বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে। এটা হলো কি ডিগ্রি সেলসিয়াস স্কেলে। পরম স্কেলে করলে এই ফরম্যাটটা কি হয়ে যাবে, P প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। এটা কেলভিন স্কেলে আসবে। তাহলে কেলভিন স্কেলের গ্রাফ কেমন হবে, কেলভিন স্কেলের গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখার মতো। তাহলে একদিকে আমি পি প্লট করছি, একদিকে পরম উষ্ণতা টি কে প্লট করছি। তাহলে কি হয়ে যাবে, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। পরের দিনের ক্লাসে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের থেকে বিচ্যুতি, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করব এবং কিছু নিউমেরিক্যালস নিয়ে পর্যালোচনা করব।